আঙ্কেল, তানজিম তো গলায় ব্যথা পেয়েছে, তাই কথা বলতে ওর প্রবলেম হবে। আপাতত ওকে কিছু জিজ্ঞেস না করলেই ভালো হবে। অচেনা কারো কণ্ঠ শুনতে পেয়ে আঙ্কেল আর আন্টি আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ওনাদের অব্যক্ত কথাটা হয়তো আমি বুঝতে পেরেছি, তাই হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, আমাকে আপনারা চিনবেন না, আমার নাম মিফতাহুল পূর্ণা, পেশায় একজন সাংবাদিক। তানজিমকে কাল আমরাই পেয়েছিলাম রাস্তায়, আঘাতপ্রাপ্ত অবস্থায়। আমার কথা শুনে আঙ্কেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে কাছে ডাকলেন। আমিও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তার দিকে। উনি আমার মাথায় হাত রেখে বললেন, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব, ভাষা নেই আমার। তুমি নিজেও জানো না তুমি আমাদের কত বড় একটা উপকার করেছো। এভাবে বলবেন না আঙ্কেল, এটা আমার কর্তব্য। আজ তানজিমের জায়গায় আমার ছোট ভাই কিংবা বোন হতে পারতো। আমার ভাই হলে কি আমি এভাবে রাস্তায় ফেলে রেখে আসতে পারতাম? কখনোই না। তোমার মতো এভাবে কেউ চিন্তা করে না মা। প্রত্যুত্তরে আমি হাসলাম। কথার মাঝে হঠাৎ মেহেরিন শিকদার বলে উঠল, মেয়ে, তুমি সারা রাত তানজিমের পাশে ছিলে, তোমার বাবা মা টেনশন করেননি? ওনার কথায় আমি তাচ্ছিলের হাসি দিলাম। না আন্টি, টেনশন করার মতো কেউ নেই আমার। আমি এতিমখানায় বড় হয়েছি, ভাড়া বাসায় থাকি। আমার পরিবার বলতে শুধু আমার বেস্ট ফ্রেন্ড ইলমি আছে, আর কেউই নেই। বেশ হাসি মুখে এই কথাগুলো বললাম। মিসেস শিকদার আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবছে, এত কঠিন কথাগুলো মেয়েটা এত সুন্দর সাবলীল ভাষায় অবলীলায় বলে দিল। ঠিক তখনই কথা বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ। মা, আমি থানায় যোগাযোগ করেছি, ওরা তদন্ত করছে। আর কারা তানজিমের এরকম একটা অ্যাক্সিডেন্ট করিয়েছে সেটা অতি শীঘ্রই ধরা পড়বে, টেনশন করো না। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে হাসপাতালের কেবিনের দরজার দিকে ঢুকতে ঢুকতে কথাগুলো কেউ বলল। ইলমি দরজার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, মন্ত্রী তাহরিম তালুকদার। আমি কথাটা স্পষ্ট শুনতে না পেলেও দেখে ওনাকে ঠিকই চিনতে পেরেছি। আর মন্ত্রীদের সাংবাদিক চিনবে না সেটা কোশমিন কালেও তো সম্ভব না, কারণ ওনাদের নিয়েই তো আমাদের ঘাটাঘাটি। আমাদের যত খবর থাকে বেশিরভাগ অংশ জুড়েই মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের নেতারা। কিন্তু উনি এখানে কি করছে সেটাই ভাববার বিষয়। আর মা, মা কাকে ডাকছে উনি? আমি ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছি। পুরো ব্যাপারটা বুঝতে আমার মিনিট 2 সময় লাগলো। তার মানে তানজিম মন্ত্রী তাহরিম তালুকদারের ভাই। তাহরিম, তুমি একটু ডক্টর নূরের সাথে কথা বলো। তানজিমকে কি আজ বাসায় নিতে পারবো, নাকি আরও 2-1 দিন থাকতে হবে? মেহেরিন শিকদারের কথা শুনে তাহরিম চোখ তুলে মায়ের দিকে তাকালো। পকেটে মোবাইল ভরতে ভরতে বলল, আমি এক্ষুনি ডক্টরের সাথে কথা বলেই এসেছি, কয়েকটা দিন থাকলেই ভালো হবে। কথাটা বলে তাহরিম ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকালো। আপনি? আমি কিছু বলতে নেব তার আগে তাপস তালুকদার বলে উঠল, আরে ওই তো তানজিমকে হসপিটালে ভর্তি করিয়েছে আর নিজের ভাইয়ের পরিচয় দিয়ে চিকিৎসা করিয়েছে, সেবা করেছে। এই যুগে অচেনা অজানা একটা ছেলের জন্য এমন কেউ করে আমার জানা ছিল না, অন্য কেউ হয়তো করতো না। তাহরিম ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছে আসলে মেয়ে দুটোর অভিব্যক্তি কি আর কি উদ্দেশ্য তার। আমার দিকে এইভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকাতে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল। তাহরিম তালুকদার আমার কাছে এসে বলল, উদ্দেশ্য কি আপনাদের? ওনার কথা শুনে বেশ অবাক হলাম। চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালাম। মানে কি বলতে চাইছেন তা স্পষ্ট করে বলুন তো মন্ত্রী সাহেব। আমার কথা যেন ওনার কাছে খুব মজার বিষয় মনে হলো, বা উনি এটা ভেবেই রেখেছেন যেন আমি ঠিক এমন একটা প্রশ্নই তার দিকে ছুড়ে দেব। উনি হাত দুটো ভাঁজ করে বুকের উপর রেখে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, না, আমার কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে। রাতের বেলা দুটো মেয়ে একজন মন্ত্রীর ভাইকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে, আবার তার ভাই বলেও সম্বোধন করছে, তাকে সেবা করছে। কোনো না কোনো কারণ তো আছেই। কারণটাই জানতে চাচ্ছি, নাকি টাকার জন্য? তাহরিম তালুকদারের কথা শুনে আমি অবাকের চেয়ে বেশি অপমানিত বোধ করলাম। তবে আমাকে কেউ অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেব, সেটা কি করে হয়? হোক সে এমপি, মন্ত্রী বা মনে যা চায় হোক, তাতে আমার কি? আমি ঢের বুঝতে পারছি উনি কিছু একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনটা সেটা বুঝতে পারছি না। ফার্স্ট অফ অল, আমি মোটেও জানতাম না তানজিম আপনার ভাই। আমার কথার মাঝখান দিয়ে উনি বলে উঠল, হেই গার্ল, লিসেন। এখন আবার বলো না যেন যদি জানতাম তানজিম আপনার ভাই তাহলে কখনোই ওকে আমি হসপিটালে নিয়ে আসতাম না। প্লিজ, এটা বলবে না। এটা তো কমন ডায়লগ, সবাই বলে। ইউনিক কিছু বলো। আমি হাসলাম। আমাকে দেখে কি আপনার গর্দভ মনে হয়?
অবশ্য এটাও ঠিক, যে যেমন সে তো সবাইকে তেমনই ভাববে, নিজে গর্দভ হয়ে তো অন্যকে ক্লেভার মনে করবে না, তাই না? বাই দ্য ওয়ে, আমি যদি জানতাম ও যে তানজিম আপনার ভাই, তবুও আমি আমার কর্তব্যে পিছপা হতাম না। পূর্ণা কখনো বিপদকে ভয় পায় না। আর জার্নালিজম পেশায় দিনরাত বলতে কোনো ওয়ার্ড নেই, নিরলস শ্রম দিতে হয়। তা আপনারা কি বুঝবেন? আপনারা সেলিব্রিটিরা তো জার্নালিস্টদের মানুষই মনে করেন না, কুকুর বেড়ালের মতো মনে করেন আপনারা মিডিয়ার লোকদের। কিছুটা থেমে, পৃথিবীতে যার কেউ নেই, পুরো পৃথিবী তার পরিবার। পৃথিবীর প্রতিটা মানুষ তার আপনজন, স্পেসিফিক কোন আপনজন নেই তাদের। সেই ক্ষেত্রে তাজিম আমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের অসুখ হলে নিশ্চয়ই কোনো বোনই বসে থাকবে না। আর আরেকটা কথা, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার ভিক্ষুক মনে হয়? অতি শীঘ্রই আপনি চোখের ডক্টর দেখান মন্ত্রী সাহেব, চোখে মনে হয় কম দেখেন। যাই হোক, আমার পেশা যথেষ্ট ভালো, প্রতি মাসে খেয়ে দিয়ে অনেকটাই বেশি টাকা। আর অন্য কোনো মানুষের কাছে হাত পাতার মতো খারাপ পরিস্থিতি এখন আমার আসেনি। সো আপনার টাকা আপনার কাছেই রেখে দেন। টাকার গরম আর যাই হোক, মিফতাহুল পুনাকে দেখাতে আসবেন না। আমি যা কিছু করেছি আমার ভাইয়ের জন্য করেছি। আমি আশা করি আপনি আর আমার ব্যাপারে নাক না গলালেই বোধহয় ভালো হবে। বলেই আমি তাহরিমকে পাশ কাটিয়ে কাঁধের ব্যাগটা নিয়ে বেডের কাছে গেলাম। তানজিমের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললাম, জ্বরটা এখন আর নেই, আমি বরং আজ আসি। তানজিম, তুমি তোমার মা বাবার কাছে থাকো, আমি আবার পরে আসবো না। হ্যাঁ, আল্লাহ হাফিজ, ভালো থাকবে। আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে, কেমন? আর সময় মতো ওষুধগুলো নিয়ে নিবে, সমস্যা হলে জানাবে কিন্তু। আমার কথা শুনে তানজিম হাসলো। আমিও মুচকি হেসে আঙ্কেলের কাছে গেলাম। ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে তাপস তালুকদারের হাতে দিয়ে বললাম, আঙ্কেল, এই হলো আমার ভিজিটিং কার্ড, কখনো কোনো প্রয়োজনে অবশ্যই কল করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ। বলেই আন্টি থেকে বিদায় নিয়ে ইলুকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। তুমি মেয়েটার সাথে এমন বিহেভিয়ার করলে কেন তাহরিম? মেয়েটা তোমার ভাইকে তো বাঁচিয়েছে, সে না থাকলে হয়তো তুমি আর তোমার ভাইকে এখানে দেখতে পারতে না। তাপস তালুকদারের কথা শুনে তাহরিম মুচকি হেসে তানজিমের পাশে বসলো। তানজিমের কপালে আর গালে হাত দিয়ে ভালোভাবে চেক করে উঠতে উঠতে বলল, তুমি সেটা বুঝবে না ডিয়ার ফাদার। তুমি বরং তোমার বউকে নিয়ে চিন্তা করো। দিনে দিনে মা ইয়ং হচ্ছে আর তুমি বুড়ো হচ্ছ, আর বসে থাকতে থাকতে ভুঁড়ি বাড়ছে। কয়েকদিন পর তোমাকে আর মাকে একসাথে দেখলে বাপ বেটিও বলতে পারে। সো আগে থেকেই সাবধান মিস্টার তাপস তালুকদার। বলে গাড়ির চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল। তানজিম ভাইয়ের যাওয়ার দিকে ভ্রুকুসকে তাকিয়ে আছে। সে ঢের বুঝতে পারছে তাহরিমের মনে কিছু তো একটা চলছেই, যার কারণে সে পূর্ণাকে এভাবে খোঁচা দিল অযথাই। আর বাবার কথাও কাটিয়ে গেল, তবে কি চলছে তার মনে? শুনেছ মেহ, শুনেছ? তোমার অসভ্য ছেলের কথা শুনেছ? বাবাকে তো মান্য করেই না, উল্টো কী সব উল্টো পাল্টো কথা বলছে শুনছো তুমি? বাবাকে পিন্স মেরে কথা বলছে। মাথা নাড়াতে নাড়াতে বলল, না, এই ছেলে আর শুধরাবে না, অসভ্য নির্লজ্জ কোথাকার। তাপস তালুকদারের কথা শুনে মেহরিন শিকদার বিড়বিড় করে বলে উঠলেন, বাপগুণে ছেলে হলে যা হয় আর কি, যেমন নির্লজ্জ বাপ তার ছেলে তো তেমনই হবে। কথাটা তাপস তালুকদারের কানে গেলেও তানজিম স্পষ্ট শুনতে পেল আর মনে মনে হাসল। এমন সার্কাস তার পরিবারের প্রতিনিয়তই হয়, এ আর নতুন কি? আকাশটা মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। হয়তো যে কোনো সময় আকাশের বুক চিরে বেরিয়ে আসবে বিন্দু বিন্দু বৃষ্টিকণা। প্রকৃতির সকল ক্লান্তি আর দুশ্চিন্তা সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাবে। ইস, বৃষ্টির মতো কেউ যদি আমার ডিপ্রেশনগুলোকে নিয়ে যেত। কিন্তু এটা তো কখনোই সম্ভব নয়। এতিমদের জন্য কখনো কেউ আসে না, আসতে পারেও না। একজন নাম পরিচয়হীন মেয়ের জন্য কেই বা আসবে? বিকেলটা আজ বড্ড বেশি শান্ত মনে হচ্ছে। ছাদের রেলিংয়ের কোণ ঘেঁষে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আজ আকাশের মতো আমার মনেও ভারী মেঘ জমেছে, কিন্তু কি তার কারণ সেটা অজানা। হুটহাট মন খারাপের কারণ থাকে না, কিছু মন খারাপের কারণ থাকতেও নেই। আমার জীবনটা কখনোই সহজ ছিল না। ছোটবেলায় আশ্রমের মাদারের কাছে মানুষ হলাম, বয়স 18 পেরোতে না পেরোতেই আশ্রম থেকে বিদায় দিয়ে দিল। শুরু হলো জীবন নিয়ে আরেক যুদ্ধ। তখন তো সবে পাবলিকে চান্স পেয়েছিলাম, টিউশনিও ছিল না। প্রথম 2-1 মাস খুব কষ্টে কেটেছে। ম্যাচে উঠেছিলাম, ম্যাচ ভাড়া দিতে পারিনি। মাদার যা কিছু টাকা দিয়েছিল তাতে দুবেলাও খাওয়া যেত না। ম্যাচের মালিক এসে 2-3 বার ওয়ার্নিংও দিয়েছিল ম্যাচ থেকে বের করে দেবে। ঠিক তার পরের মাসেই নতুন টিউশনিটা পেলাম। সেই টিউশনি করে ভাড়া, নিজের খাবার খরচ, চলাফেরা করা
খুব ভালোভাবে না গেলেও চলে যেত কোনোভাবে। তারপর হঠাৎই আমার জীবনে আসে ইলু নামক একটা এঞ্জেল। হ্যাঁ, এঞ্জেলই তো। ও আমার জীবনে আমার সকল দুঃখ কষ্ট সব কিছুতে ভাগ বসাতে শুরু করলো সে। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে তার নজর। কখনো আমাকে মায়ের মতো আগলে রেখেছে, কখনো বাবার মতো শাসন করেছে, কখনো ভাইয়ের দায়িত্ব পালন করেছে, আবার কখনো বোনের মতো ছায়া হয়েছে, বন্ধু হয়ে পাশে থেকেছে, আবার শত্রু হয়ে ঝগড়াও করেছে। কি হয়নি সে আমার জন্য? সব কিছুই হয়েছে। আমি অন্ধকার ভয় পাই বলে রাতে যখনই বিদ্যুৎ চমকায় সাথে সাথে তার কল থাকবে সবার আগে। রাতের পর রাত পেরিয়ে যায়, কখনো ফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়ি দুজনে। এই কেমন বন্ধন আমার জানা নেই। এই বন্ধনের কোনো নাম দিয়ে ছোট করতে চাই না আমি কখনো। নাম না জানা সম্পর্ক আমার জীবনের ডানা কাটা সেই পরি হয়েই থাক আজীবন। হঠাৎ শরীরে পানির স্পর্শে আমার ধ্যান ভাঙলো। চারপাশে তাকিয়ে দেখি আকাশটা মেঘে ঢেকে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি নামার আগের মুহূর্তে ঠান্ডা বাতাসটা হিম শীতল থাকে, খুব ভালোও লাগে। কিরে ভূতনি, এই অবেলায় এখানে কি করিস? আমি আরো তোকে রুমে খুঁজে আসলাম। ইলুর কথা শুনে আমি সামনের দিকে দৃষ্টি রেখে বললাম, প্রশ্ন তো আমার করার কথা ইলু। তুই এই অসময়ে আমার বাসায় কি করিস? আর আমাকে দেখে তোর কোন অ্যাঙ্গেলে ভূতনি মনে হচ্ছে? কথাটা বলে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু দাঁত কেলিয়ে হেসে বলল, ভূতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, তুই যে ড্রেস আপ করিস, ভূত ছাড়া তো আর কিছু মনে আসছে না। সাদা সালোয়ার, সাদা কামিজ, সাদা ওড়না, সব সাদা। আর সাদা তো ভূতেরাই পরে। আমি দুম করে ইলুর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, কেন রে, সাদা কি ভূতের জন্য বরাদ্দ করা, নাকি যে শুধু সাদা ভূতেরাই পড়তে পারবে? যত সব আউল ফাউল কথাবার্তা। আমার কথায় ইলু হাসলো, হঠাৎ করেই বলে উঠলো, পূর্ণ, তোর জন্য একটা গিফট আছে। আমি ভ্রু কুচকে বললাম, গিফট? হ্যাঁ হ্যাঁ, তুই চোখ বন্ধ করে 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। বলেই ইলু দৌড়ে চলে গেল, আর আমি চোখ বন্ধ করে ইলুর অপেক্ষা করতে লাগলাম। প্রায় মিনিট 2 মাঝেই ইলু এসে হাজির, আমার হাতে ভারী কোনো বস্তু রেখে বলল, নে এবার চোখ খোল। আমি ধীরে ধীরে চোখ খুলে হাঁ হয়ে গেছি। আমার হাতে একটা গিটার। গিটারটা বেশ নামি দামি ব্র্যান্ডের, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি কিছুক্ষণ গিটারের দিকে তাকিয়ে পরবর্তীতে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম। ইলু ইশারায় জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা। আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। আশ্চর্য হয়ে গেলাম, তবুও কষ্ট করে বললাম, গিটার? আমার কথা শুনে ইলু বলল, পছন্দ হয়েছে? ওর চোখে মুখে উৎকণ্ঠা, উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি গিটারটা সাইডে দাঁড় করিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। পছন্দ অপছন্দ পরের কথা, আগে তুই বল, অযথা টাকাগুলো নষ্ট করলি কেন? গিটারের ব্যাপারে তুই কিভাবে জানলি? আমার কথা শুনে ইলু হেসে আমার দিকে চেপে এসে ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে বলে উঠল, আসলে ওই দিন তোকে জিজ্ঞেস না করে তোর পার্সোনাল ডায়েরি পড়েছিলাম। তাতে তোর গিটারিস্ট হবার শখটা হাইলাইট করা। তাই ভাবলাম তোর সব শখ তো আর পূরণ করতে পারবো না। আমি তোর জাদুকর না, জাদুকর হলে তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখতাম না। বিলিভ মি, তাই আমার সাধ্য মতো চেষ্টা করছি। আমার মুখে কোনো ভাষা নেই ওকে বলার মতো। আমি এখন রাগ করব নাকি কান্না করব বুঝে উঠতে পারছি না। গিটারটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। কি হলো বলবি না? কি হলো বললি না যে পছন্দ হয়েছে কিনা? আর এটা কিন্তু আমার ইনকামের টাকা, আমার বাবার নয়। কিন্তু কয়েকটা টিউশনি করিয়েছিলাম যে ওই টাকা। আমি গিটার এক হাতে নিয়ে হুট করেই ওকে জড়িয়ে ধরলাম। কেন জানি না খুব কষ্ট হচ্ছে, কান্নাও পাচ্ছে খুব, কিন্তু আমি তো কান্না করতে পারি না। শেষ কবে মন খুলে কান্না করেছিলাম মনে নেই আমার। ইলু আমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল, হয়েছে বাবা, আমি কিন্তু গিটারটা তোকে এমনি এমনি দেইনি, শর্ত আছে। ইলুর কথা শুনে আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, শর্ত? কিসের শর্ত? এই যে তোকে গিটার গিফট করলাম, সেটা কি এমনি এমনি নাকি? আমার শর্ত হলো তুই প্রতিদিন আমাকে একটা গান শোনাবি। এর মানে কি? আমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই নাকি? আর আমি কি গান গাইতে পারি নাকি? মরণ! ভার্সিটিতে তুমি গিটারও বাজাতে আর গানও করতে, সেটা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই। আমার সাথে নাটক করতে আইসো না বেবি। কথা বলতে বলতেই হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। আমি আর ইলু নিজ জায়গা থেকে এক চুলও নড়লাম না। দুজনই আজ ভিজবো। গিটারটা হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুললাম। বৃষ্টির ঝাপটায় সামনে কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না। ইলু ধপ করে নিচে বসে আমাকেও টেনে বসিয়ে দিল।
পূর্ণ, একটা গান ধর তো। বহুদিন তোর গান শুনি না। ভার্সিটি ফাংশন তো পুরা কাঁপাইয়া দিতি, আজ আবার ধর। এখন হ্যাঁ, এখনই তো। আমি আর কিছু বললাম না, গিটারে টুংটাং আওয়াজ তুলে গাইলাম। চোখ বন্ধ করে গান গেয়ে গান শেষ হতেই চোখ খুলে তাকালাম আমি। এতক্ষণে কাক ভেজা আমি আর ইলু। ইলু গদগদ কণ্ঠে বলে উঠল, ব্যাপার কি বলতো, এতদিন পরে গান গেয়েও মনে হচ্ছে তোর গানের গলা আগে থেকে আরো দারুণ হয়েছে। আমি হাসলাম। ও আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, বিশ্বাস করলি না তো? সত্যি বলছি তো ইয়ার। হয়েছে, এবার চল নিচে, না হলে আবার জ্বর বাঁধাবি। জ্বর আমার না, বরং তোর হবে। বলে আমি গিটার নিয়ে উঠে দাঁড়ালাম। ইলু নিজের হাত আমার দিকে বাড়িয়ে দিল ওকে টেনে উঠাতে। আমি এক হাত দিয়ে টান দিতেই ও উঠে পড়লো। রুমে এসে একে একে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠলো। আমার ফোনের দিকে তাকিয়ে দেখি স্যারের কল। আমি ভ্রুকুচকে মোবাইলের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিতে নিতে পুনরায় ইলুর দিকে তাকিয়ে বললাম, ইলু, তুই কি আজ স্যারকে কল করে ছুটি নিসনি? আমি না তোকে বলেছিলাম আজকের দিনটা ছুটি নিতে? ইলু দুম করে বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আমি তো ছুটি নিয়েছি, আর ওই টাকলাও তো ছুটি দিছে, আবার ফোন দিল কে? আমি আর কথা না বাড়িয়ে ফোনটা পিক করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি? স্যার কোনো দরকার ছিল? স্যার আমিই কেন, আমার থেকে অনেক সিনিয়ররা তো আছে। জি স্যার, আমি পৌঁছে যাব সময় মতো। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আমি ফোনটা রেখে বিছানায় বসলাম। ইলু আমার দিকে তাকিয়ে বলল, কিরে, স্যার কি এমন বললো যে তোর মুখটা বাংলা ভাদ্র মাসের মতো হট হট হয়ে গেল? আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, ইন্টারভিউ নিতে হবে। তুই নিবি, এটা তো আর তোর কাছে নতুন না। মুখ এমন করে রাখছিস কেন? কার ইন্টারভিউ নিব সেটা বড় কথা না, কথাটা হলো কার ইন্টারভিউ নিব। মন্ত্রী তাহরিম তালুকদারের ইন্টারভিউ। তো নিবি, এতে এত ঘাবড়ানোর কি আছে? তুই তোর প্রশ্ন করবি আর সে উত্তর দেবে। চাইলে অনেক কিছুই জিজ্ঞেস করতে পারিস। ইলুর কথা শুনে হঠাৎ কিছু মনে পড়তেই আমি মনে মনে হাসলাম। কালকের জন্য প্রস্তুত তো মন্ত্রী সাহেব? তুমি এটা কি পড়ে আসছো পর্ণা? তুমি একটা ইন্টারভিউ নিবে, তাও আবার মন্ত্রী তাহরিম তালুকদারের। শাড়িটা অ্যাটলিস্ট পরতে পারতে। তোমাকে নিয়ে আর পারি না বাপু। মিস অন্বেষা হলো আমাদের অফিসের বসের পিএস, আর মিস অন্বেষার কথা শুনে আমি এক পলক নিজের দিকে তাকালাম। ওই খারাপ কিছু তো পরি নাই, একটা হোয়াইট টপ আর ব্ল্যাক প্যান্ট, গলায় ওড়না ঝুলানো, চুলগুলো পেছনে বিনুনি করা। কোথায় ম্যাম? আমি সবসময় যেমন থাকি সেভাবেই তো আসলাম। আমি তো এর আগেও অনেক ইন্টারভিউ নিয়েছি, কই তখন তো আমার শাড়ি টাড়ি পরতে হয়নি। আজ হঠাৎ কেন আমাকে শাড়ি পরতে হবে? আমি এইভাবেই যাব, আমাকে ভালো না লাগলে অন্য কাউকে পাঠান। আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে কেন পাঠাচ্ছি সেটা তুমিও জানো, আমরাও জানি। তুমি রাজনৈতিক দল সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছো, এইসব নিয়ে তুমি ঘাটাঘাটি করেছো, তাই অন্য যে কারো থেকে তোমার ধারণাটাই বেশি থাকবে। তার উপর তুমি ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞ মেয়ে, বেশ কয়েকবার অভিনেতাদের, রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ নিয়েছো, তাই তোমাকে দেওয়া হচ্ছে। মিস অন্বেষার কথা শুনে আমি মনে মনে হাসলাম। যাক, এই প্রথম এই হিংসুক মহিলা আমার প্রশংসা করলো, তাই এই হিংসুককে আর ঘাটালাম না। ম্যাম, আমি মন্ত্রী তাহরিম তালুকদারকে প্রশ্ন করে বিভিন্ন কিছু জানতে যাব, নিজেকে প্রেজেন্ট করতে না। আশা করি আমার ড্রেস আপের ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাঁকিয়ে চলে গেল। আমিও মুচকি হেসে আমার কেবিনে যেতে যেতে হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির কাঁটায় 9:25। অনুষ্ঠান শুরু হবে 10টায়। এখনও আরও বেশ অনেকটা সময় বাকি আছে। ততক্ষণে গিয়ে প্রশ্নগুলো সাজিয়ে নেই। কথাগুলো ভাবতে ভাবতে কেবিনে গিয়ে ফাইল নিয়ে বসলাম। পিছন থেকে কোনো একটা কিছু পিঠে এসে লাগতেই তাহরিম পিছনে ঘুরে নিচে তাকালো। একটা কাগজের টুকরো পড়ে আছে। তাহরিম ভ্রুকুসকে এক পলক বিছানায় আঁচড়া অবস্থায় থাকা তানজিমের দিকে তাকিয়ে ঝুঁকে কাগজটা তুলে নিল। তুই এখনো আয়নার সামনে দাঁড়িয়ে নাটক করছিস? এদিকে 9:35 বাজতে চললো, কবে যাবি তুই? তানজিমের কথায় তাহরিম ঘাড় বেঁকিয়ে তানজিমের দিকে তাকালো। বেচারা কথা তো বলতে পারে না, কি আর করার।
তাছাড়া আর কিছুদিন হাসপাতালে থাকার কথা ছিল, কিন্তু তানজিমের ছেলে মানুষের কারণে কাল রাতেই ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। পায়ে কিছুটা চোট লাগায় হাঁটতে প্রবলেম হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই সকালবেলায় ভাইয়ের রুমে এসে উপস্থিত। তাহরিম সাদা রঙের একটা পাঞ্জাবি পরতে পরতে বলল,